আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ক্লাস 6 এর চ্যাপ্টার 1 এর আজকে হলো 4 নম্বর পর্ব। আমরা আগে 3টা পর্ব আপলোড করেছিলাম, তোমরা গিয়ে আমাদের চ্যানেলে ওই 3টা পর্ব দেখে আসতে পারো। আমরা আজকে 4 নম্বর পর্বে আছি। 4 নম্বর পর্বে আমরা আলোচনা করব এই টপিকসগুলো নিয়ে, যেগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, 5টা টপিকস। আমরা এখানে একটা জিনিস স্কিপ করেছি, কিছু বিষয় স্কিপ করেছি, এটা হলো পার্ট 8 আমরা স্কিপ করেছি। কেন স্কিপ করেছি? কারণ এগুলোর ভিতরে যে কাজগুলো আছে ওগুলো তোমরা বাড়িতেই করবা। এগুলো হলো কিছু ব্যবহারিক কাজ দেওয়া আছে, ওগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, ওই কাজগুলো বাড়িতে করবা, ঠিক আছে? ওই কাজগুলো তত একটা ইম্পর্টেন্ট না বলে আমি মনে করি। তাহলে আমি এই ক্ষেত্রে আর কি এই টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। টপিকস 1 আছে ক্ষেত্রফল ও তার পরিমাপ। দেখি এটা সম্পর্কে কি বলা আছে। এটা হলো পার্ট 10, তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পেজে। পড়ি আমি। তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার পড়ার টেবিলে রাখো। এখন একটু দেখার চেষ্টা করো এরকম মোট কয়টি বই পড়ার টেবিলটিতে পাশাপাশি রাখা যাবে। আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলটির সামনে কয়েকটি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে? চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে? আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলের পৃষ্ঠ বা ঘরের মেঝে কতটুকু ক্ষেত্র দখল করে আছে তা জানা যাবে। আয়তাকার ক্ষেত্রে এই পরিমাপ করতে হলে ক্ষেত্রটির দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ ক্ষেত্রফল সূত্র দেওয়া আছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটার একক হলো বর্গমিটার না বর্গ একক। তাহলে এখানে বলা হয়েছে যে তোমার বইটার মতো তোমার টেবিলের উপরে কয়টা বই আটানো যাবে। তারপর আবার বলা হয়েছে যে তোমার পড়ার কক্ষে তোমার পড়ার টেবিলের ভিতর কয়টা টেবিল আটানো যাবে। তুমি এই পরিমাপটা কিভাবে করবা? তুমি কি করবা? তুমি তোমার পড়ার টেবিলটার ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল বের করবা। তারপরে আবার তোমার পড়ার ঘরটার ক্ষেত্রফল বের করবা। তারপরে তুমি বুঝতে পারবা যে কয়টা টেবিল তোমার পড়ার ঘরে আটানো যাবে তোমার পড়ার টেবিলের মতো। তো ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? এখানে যে সূত্র দিছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, যদি তোমার পড়ার টেবিলটা আয়তাকার ক্ষেত্র হয় তাহলে তুমি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করবা। এখানে দেওয়া হয়েছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সবাই তোমরা জানো মনে হয়, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার হলো বর্গ একক হলো এটার একক। এই যে এই রাশিটা ক্ষেত্রফল রাশিটার একক বর্গ একক। এখন যদি ধরি আমাদের পড়ার টেবিলের দৈর্ঘ্য হলো 5 মিটার, ঠিক আছে? 5 মিটার। এবং আমাদের প্রস্থ হলো কি পড়ার টেবিলের প্রস্থ ধরলাম 3 মিটার, ঠিক আছে? এবং আমরা ধরলাম আবার আমাদের ঘরের দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে? 10 মিটার না, একটু বেশি ধরি, 20 মিটার ধরি, ঠিক আছে? 20 মিটার এবং প্রস্থ ধরলাম 11 মিটার, 10 মিটার ধরি, সহজ হবে না, 10 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের আগে কি করতে হবে? আমরা যে কোনো একটা ক্ষেত্রফল আগে দুটোর ক্ষেত্রফল বের করতে হবে। আমরা আগে পড়ার টেবিলটা দিয়ে শুরু করি। তাহলে পড়ার টেবিলের দৈর্ঘ্যের জায়গায় কি বসাবো? দৈর্ঘ্যের ক্ষেত্রফল। পড়ার টেবিলের ক্ষেত্রফল রয়েছে না, তাহলে দৈর্ঘ্যের জায়গায় পড়ার টেবিলের দৈর্ঘ্যটা বসাবো। পড়ার টেবিল দৈর্ঘ্য কত? 5 মিটার ইন্টু প্রস্থ কত পড়ার টেবিলে? 3 মিটার বর্গ একক কি? দৈর্ঘ্যের একক আর প্রস্থের একক কি আছে? দেওয়া আছে মিটার না, তাহলে বর্গ মিটার, ঠিক আছে? তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15 বর্গ মিটার হলো কি আমাদের পড়ার টেবিলের ক্ষেত্রফল। এখন আমাদের বের করতে হবে কিসের ক্ষেত্রফল? আমাদের
যে ঘরটা আছে পরের ঘরটা, পরের ঘরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পরের ঘরের ক্ষেত্রফল একই সূত্র, যে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য, এটা হলো পরের ঘরের দৈর্ঘ্য, যেহেতু আমরা পরের ঘরের ক্ষেত্রফল বের করতেছি, গুণ প্রস্থ, প্রস্থ বর্গ একক, ঠিক আছে। তাহলে পরের ঘরের দৈর্ঘ্য কত? 20 মিটার ইন্টু প্রস্থ 10 মিটার। তাহলে এগুলো যদি মিটার এককে আছে, দৈর্ঘ্য প্রস্থ মিটার এককে আছে, তাহলে আমরা লিখবো এককের জায়গায় মিটার লিখবো, তাহলে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 20 10 কত? 200, 200 না, 200 বর্গ মিটার। 200 বর্গ মিটার হলো কি আমাদের পাওয়ার টেবিলের ক্ষেত্রফল। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কয়টা? তাহলে আমাদের কি 200 বর্গ মিটার ভিতরে 200 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের ঘরে, হ্যাঁ, 15 বর্গ মিটারে কয়টা টেবিল আটানো যাবে, ঠিক আছে। আমরা এটা দেখবো। তাহলে কিভাবে দেখবো? তাহলে আমরা ভাগ দেবো, আমরা 200 কে 15 দিয়ে ভাগ দিই, 200 ভাগ 15, আর 15, 200 কে 15 দিয়ে ভাগ দিলে কত আসে? 13.3333 কিছু আসে। তাহলে আমাদের 13টা টেবিল পূর্ণভাবে 13টা টেবিল আমরা বসাতে পারবো আমাদের পড়ার ঘরে, আমরা পূর্ণভাবে 13টা টেবিল বসাতে পারবো। তারপরে আরো কিছু জায়গা থেকে যাবে, যেমন যে পয়েন্ট দেওয়া আছে 3 এরকম অনেক আছে, তার মানে আরো বসার একটু খালি জায়গা থাকবে, কিন্তু ওটার ভিতরে খালি জায়গাটা ছোট হবে। ওই খালি জায়গাটা 15 বর্গ মিটার হবে না, যেহেতু আমরা একটা পূর্ণ টেবিল বসাতে পারবো, ওটার ভিতরে আমরা একটা পূর্ণ টেবিল বসাতে পারবো না। তাহলে আমরা পূর্ণভাবে কটা? 13টা টেবিল বসাতে পারবো। তাহলে আমরা কিভাবে পরিমাপ করছি দেখতে পেয়েছো তো, ঠিক আছে। তাহলে যে ক্ষেত্রফল যদি একইভাবে ক্ষেত্রফল বের করবো, দুটোটার কি টেবিলের ক্ষেত্রফল বের করেছি আগে, তারপরে কি ঘরের ক্ষেত্রফল বের করেছি, তারপরে ঘরের ক্ষেত্রফলকে টেবিলের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়েছি আমরা পেয়েছি 13 পয়েন্ট সামথিং। তাহলে আমরা যে 13 আছে না, 13 পূর্ণ সংখ্যা, তাহলে আমরা পূর্ণভাবে 13টা টেবিল আমরা বসাতে পারবো। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করে আমরা দেখছি তো, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করে, এভাবে আমরা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। তাহলে আমাদের টপিক 1 শেষ, আমরা টপিক 2 নিয়ে এখন আলোচনা করব। টপিক 2 কি দেওয়া আছে? টপিক 2 হলো কি আয়তন ও তার পরিমাপ। আচ্ছা, যে আমাদের বইয়ে কি দেওয়া আছে, আয়তন ও তার পরিমাপ পার্ট 11, ঠিক আছে, পেজ নাম্বার হলো 7। সাধারণভাবে বোঝা যায় যে তোমার জ্যামিতি বক্সটি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে, আবার একটি ইট যে জায়গা দখল করে, দুটি ইট তার চেয়ে বেশি স্থান দখল করে থাকে। কোনো বস্তু যে স্থান দখল করে তাকে এর আয়তন বলে। ফলে আমরা বলতে পারি জ্যামিতি বক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের আয়তনের চেয়ে কম, কিংবা একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তাকার একটি ঘনবস্তুর আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল গুণ উচ্চতা, অথবা আয়তন সমান সমান আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম ঘনমিটার। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হলো 1 ঘনমিটার। 1 ঘনমিটার ইকুয়াল টু 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। সিজিএস পদ্ধতিতে আয়তন একক ঘন সেন্টিমিটার, একে সংক্ষেপে সিসি বলে। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। 1000 সিসি ইকুয়াল টু 1 লিটার। 1 সিসিকে 1 মিলিলিটারও বলা হয়। সুতরাং 1 লিটার সমান 1000 সিসি সমান 1000 মিলিলিটার। এখানে বলা হয়েছে আয়তনের কথা। আয়তন জিনিসটা কি, ওটা প্রথমে বলা হয়েছে যে কোনো বস্তু যে পরিমাণে জায়গা দখল করে ওটাই হলো ওই বস্তুর আয়তন, ঠিক আছে। কোনো বস্তু যে পরিমাণে জায়গা দখল করে ওটা হলো ওই বস্তুর আয়তন। তারপরে হলো আয়তন কিভাবে নির্ণয় করবে তার সূত্র দেওয়া হয়েছে যে আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক, ঠিক আছে, ঘন একক। তারপরে আন্তর্জাতিকভাবে
এই আয়তনের একক এর নাম ঘনমিটার। যদি ঘনমিটার হবে যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলার একক মিটার হয়। আবার যদি এগুলোর একক যদি সেন্টিমিটার হয় তাহলে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আবার এখানে কিছু গুণিতক দেওয়া আছে। আবার তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারের মাধ্যমে। তরল পদার্থের আয়তন লিটারে মাপা হয়। ঘন সেন্টিমিটার, একে সংক্ষেপে সিসি বলে। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। 1000 সিসি ইকুয়াল টু 1 লিটার। ঠিক আছে, 1000 সিসি ইকুয়াল টু 1 লিটার। সিসির পূর্ণরূপ কি? কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, সিসির পূর্ণরূপ কিউবিক সেন্টিমিটার। তাহলে আমরা দেখি আমরা আয়তন কিভাবে বের করব। ধরলাম এই ডাস্টারটার, ধরলাম দৈর্ঘ্য, এটা হলো দৈর্ঘ্যটা ধরলাম কত হবে, ধরলাম 10 সেন্টিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ঠিক আছে, প্রস্থ ধরলাম 5 সেন্টিমিটার এবং উচ্চতা ধরলাম 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এই ডাস্টারটার আয়তন বের করবো। তাহলে আয়তনের সূত্রটা আমরা প্রয়োগ করি। আয়তন ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বা একটু ভাঙে বললে বলা যায় যে ক্ষেত্রফলের সূত্র আমরা দেখছি না যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা ক্ষেত্রফলের জায়গায় দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে দিই। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ এই উচ্চতা। ঠিক আছে, এটার একক কি? ঘন একক। তাহলে আমরা দৈর্ঘ্যের মান কত পেয়েছিলাম? 10, প্রস্থ পেয়েছিলাম 5 আর উচ্চতা পেয়েছিলাম কত? 2। ঘন আর একক কত কি? আমাদের একক কি? সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা একক কি? ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করলে কত আসে? 5 × 10 = 50, 50 দুগুণে 100, তাহলে 100 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার হলো ডাস্টারটার আয়তন। তাহলে এইভাবে তোমরা আয়তন বের করো। ঠিক আছে, এভাবে আয়তন বের করো। তাহলে আমাদের টপিক 2 শেষ, আয়তন শেষ। তাহলে আমাদের 2টা টপিক শেষ। আমরা টপিক 3-এ আছি। টপিক 3 হলো কি? বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। ঠিক আছে, দেখি কি বলা হয়েছে। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। যে কোনো আয়তাকার ঘন বস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজেই এদের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে গুণ করে বের করা যায়। কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু বা এসব কি ক্ষেব্র বস্তুর আয়তন কিভাবে বের করবা? এখানে বলা হয়েছে যে আমরা যে ইটের দৈর্ঘ্য বের করতে পারি, আমরা যে ঘরের দৈর্ঘ্য আর কি ইটের আয়তন বের করতে পারলাম, ঘরের আয়তন বের করতে পারলাম। কিন্তু যদি এগুলো ক্ষেব্র বলতে বোঝায় যে মনে করো যে ইটের যে খোয়া আছে না, ইটের গুঁড়ো যে খোয়া আছে না, মনে করো এগুলো দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, তুমি ওগুলো ধরবা কীভাবে? আর কি বিভিন্ন কোণ আছে, বুঝছো? তখন এগুলো ক্ষেব্র আর কি, এগুলো ক্ষেব্র আকৃতির, ওটা তুমি দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা, তুমি ধরবা কীভাবে? ঠিক আছে, ওটার আয়তন কীভাবে বের করবা? এখানে একটা প্রসেস দিছে, নিচে কাজটা আমরা দেখি। ঠিক আছে, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো। নিচে 8 পৃষ্ঠায় কাজ একটা দেওয়া আছে যে সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো। ঠিক আছে, এবার মাপচুং কিছু পানি দিয়ে তার আয়তনের পাঠ নাও। হ্যাঁ, এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরোটিকে মাপচুংয়ের মধ্যে ডুবাও এবং পুনরায় পাঠ নাও।
দুটি পাঠের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরার আয়তন বের করা যায়। এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরাটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে এর আয়তন মিলিয়ে নাও। এবার অন্য দুটি অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপচঙের পানির মধ্যে ডুবাও। এবার আলাদাভাবে পাট নিয়ে এদের আয়তন নির্ণয় করো। এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি যে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আমরা তো একটা আয়তাকার কোনো বস্তুর আয়তন ইজিলি বের করতে পারি। ধরলাম এই একটা বস্তু নিলাম, এটা আয়তাকার, ঠিক আছে, আয়তাকার একটা বস্তু নিলাম। এটার দৈর্ঘ্য হলো কত? এটার দৈর্ঘ্য ধরলাম 4 মিটার, 4 মিটার, ঠিক আছে, 4 মিটার। প্রস্থ হলো 2 মিটার, ঠিক আছে। আর উচ্চতা এটা কি এদিক দিয়ে আমি 3 ডাইমেনশনাল রাখলাম, যদিও সুন্দর হয়নি, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে, সুন্দর হয়নি, তোমরা একটু বুঝে নিও, আমি আঁকতে পারি না ভালো করে। 3 ডাইমেনশনাল, এই যে একটা উচ্চতা, এটা একটা দৈর্ঘ্য, আর কিটা আমরা ধরলাম উচ্চতা। এটা হলো কি উচ্চতা কত মিটার ধরলাম? 3 মিটার, ঠিক আছে। এর উচ্চতা 3 মিটার, প্রস্থ 2 মিটার, আর দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে আমরা একটা মাপচং নিই, দাগ কাটা একটা মাপচং নিই, মাপচং, এই মাপচং নিলাম। এর ভিতরে এরকম দাগ কাটা আছে, ঠিক আছে। এটা ধরলাম 10 ঘনমিটার, ঠিক আছে, 10 ঘনমিটার। এটা হলো 20 ঘনমিটার, 20 ঘনমিটার। এটা হলো 30 ঘনমিটার, 30 ঘনমিটার। এটা হলো 40 ঘনমিটার। এভাবে দাগ কাটা আছে স্কেলের মতো, 40 ঘনমিটার, রুলার মতন দাগ কাটা আছে। এখানে দেওয়া আছে 50 ঘনমিটার, ঠিক আছে, 50 ঘনমিটার এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এর ভিতরে পানি ভরাট করলাম, ধরলাম যেভাবে পানি ভরাট করলাম, এর ভিতরে মাপচঙের ভিতরে পানি ভরাট করলাম 20 ঘনমিটার পর্যন্ত, ঠিক আছে, 20 ঘনমিটার পর্যন্ত আমরা পানি দিয়ে ভরাট করলাম, বুঝছো? 20 ঘনমিটার পর্যন্ত আমরা পানি দিয়ে ভরাট করার পরে ভরাট করার পরে আমরা এই বস্তুটাকে, যে ইটটাকে আমরা এটার ভিতরে ডুবাবো, ঠিক আছে। ধরো সুতা দিয়ে বেঁধে এই যে আমরা এটার ভিতরে, পানির ভিতরে ডুবালাম, এই যে এটা ধরো এই ইটটা, ঠিক আছে। ডুবানোর পরে আমাদের এই পানির স্তরটা বৃদ্ধি পেয়ে এখানে চলে আসলো, এই যে এখানে চলে আসলো, ঠিক আছে। এখান থেকে এখানে চলে আসলো, এই যে পানিটা এখন ইটটা দেওয়ার পরে পানিটা চলে আসলো এখানে, কারণ ইটটা ভিতরে যে জায়গা দখল করছে তাই পানিটা উপর দিকে উঠছে, ঠিক আছে। পানিটা এখানে চলে আসলো, এখানে চলে আসার পরে আমরা এখানে দাগটা দেখতে পেলাম কত? ধরলাম 44, ঠিক আছে, 44 ঘনমিটার। আর এটা হলো, আর এটা আমরা প্রথমে দিয়েছিলাম কত? 20 ঘনমিটার পর্যন্ত। 20 ঘনমিটার থেকে 44 ঘনমিটার উঠছে ইটটা দেওয়ার পরে পানি, ঠিক আছে। 20 ঘনমিটার থেকে 44 ঘনমিটার উঠছে ইটটা দেওয়ার পরে। তাহলে আমরা এটার থেকে আমরা কিভাবে পানির এই ইটটার আয়তন বের করবো আমরা দেখি। তাহলে আমরা 44 ঘনমিটার থেকে আমরা 20 ঘনমিটার বাদ দিলে আমরা ইটের আয়তনটা পেয়ে যাবো। সুতরাং ইটের আয়তন কত? এই 44 ঘনমিটার, 44 ঘনমিটার মাইনাস 20, ঠিক আছে, 20 ঘনমিটার মাইনাস 20 ঘনমিটার। তো 44 থেকে 20 গেলে কত থাকে? 24 থাকে, 24 ঘনমিটার। তাহলে এই 24 ঘনমিটারটা আমরা এই মাধ্যমে, এই পদ্ধতিতে করলাম, পরিমাপ করার পরে আমরা ইটটা পেলাম কত? আয়তন পেলাম কত? 24 ঘনমিটার। এখন আমরা দেখি, আমরা আরেক পদ্ধতিতে করে দেখি যে 3টা রাশি গুণ করে দেখি যে 24 ঘনমিটার আসে কিনা, ঠিক আছে।
তাহলে আমরা এইভাবে আয়তন বের করি, আয়তন। তাহলে আমরা এইভাবে আয়তনের সূত্রটা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, উচ্চতা ঘন মিটার। ঠিক আছে, আর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4 মিটার, 4, প্রস্থ 2 মিটার 2, আর উচ্চতা কত 3 মিটার, তাহলে 3 ঘন মিটার। তাহলে 4 2 8, ঠিক আছে, 3 8 24, তাহলে 24 ঘন মিটার। তাহলে আমরা যেভাবে এখানে পাইছি 24 ঘন মিটার, এখানে পাইছি 24 ঘন মিটার, কি ইটের আয়তন। এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা আর কি সময়ের কি সমানভাবে মাপ করে কাটা দেখে আমরা এটার এভাবে মাপটা নিতে পারছি যে দৈর্ঘ্য বুঝছি কোনটা, উচ্চতা বুঝেছি কোনটা, প্রস্থ বুঝেছি কোনটা, বুঝতে পারছি। যদি পথটা এরকম হতো, এরকম আর কি, এরকম এবড়ো খেবড়ো হতো, এরকম আকৃতির হতো, তাহলে কি আমরা এইভাবে এটার প্রস্থ কোনটা বুঝতাম না দৈর্ঘ্য কোনটা বুঝতাম, বুঝতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পদার্থটার আয়তন কিভাবে মাপবো তা আমরা দেখি। ঠিক আছে, এই পদার্থটার আয়তন কিভাবে মাপবো তা আমরা এই পদ্ধতিতে মাপবো, যে পানি দিয়ে যেভাবে মাপছিলাম এই পদ্ধতিতে মাপতে হবে, কারণ এটা এই পদ্ধতিতে মাপার মতো কোনো সুযোগ দেখছি না। ঠিক আছে, তাহলে ওই পদ্ধতিতে মাপবো, যে এই পদার্থটা। ঠিক আছে, এই ব্রকেটের পদার্থটার এটা প্রথমে আবার আগের মতো মাপচং নিব, মাপচং নিলাম, স্কেল আগেরটাই নিলাম মাপচং, এই 10 ঘনমিটার, 20 ঘনমিটার, 30 ঘনমিটার, 40 ঘনমিটার, 50 ঘনমিটার। ঠিক আছে, এখন আমরা এটার ভিতরে পানি দিয়ে ভরাট করবো। এখানে আমরা 40 পর্যন্ত ভরাট করে দিলাম পানি দিয়ে। ঠিক আছে, ভরাট করে দেওয়ার পরে আমরা এইটাতে এই পদার্থটাতে এই টুকরোটাতে আমরা সুতা পেঁচিব, সুতা লাগিয়ে আমরা পানির ভিতরে ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, এই ধরলাম এই পদার্থটা। ঠিক আছে, ঝুলিয়ে দেওয়ার পরে এই পানির স্তরটা 40 থেকে 50 উঠে গেল। ঠিক আছে, 50 উঠে গেল, তাহলে পার্থক্য হলো কি 50 থেকে 40 যোগ করলে থাকে কত, 10। তাহলে কি এটার আয়তন কত পেলাম আমরা, 10 ঘনমিটার, 10 ঘনমিটার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আয়তনটা বের করবো। তাহলে আমাদের টপিক 3 শেষ, টপিক 4-এ যাব। তাহলে আমাদের 3টা গেল টপিক 4 নাম্বারটা তরল পদার্থের আয়তন নির্ণয়। দেখি আমাদের বইয়ের ভিতরে কি বলা হয়েছে। আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগাঙ্কিত মাপচং ব্যবহার করে থাকি। নিচের দাগাঙ্কিত মাপচংটির সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লিখো। এখানে বলা হয়েছে যে আমরা তরল পদার্থের আয়তন মাপার জন্য এরকম দাগাঙ্কিত এরকম দাগ দাম মাপচং ইউজ করি। তাহলে আমরা তোমাকে বলা হলো যে একটা কাপের ভিতরে তোমাকে পানি দিল। ঠিক আছে, এই পানিগুলো দিল তোমাকে, দিয়ে বললো যে এটার এই পানিগুলো আয়তন কত। তুমি কি করবা, এরকম একটা মাপচং নিবা, এরকম দাগ দাও, দাগাঙ্কিত মাপচং। এই দাগগুলো কিসের, এটা হলো 5 ঘনমিটার, এটা 10 ঘনমিটার, 20 ঘনমিটার, 30 ঘনমিটার। ঠিক আছে, এটা ঘনমিটার এককে দাগগুলো মাপা আছে, কাটা আছে। ঠিক আছে, তাহলে তুমি এই পানিটুকুরে এভাবে না এই মাপচংয়ের ভিতরে ঢেলে দিবা। ঠিক আছে, ঢেলে দেওয়ার পরে পানির স্তর কোন পর্যন্ত হয় দেখবা, এই যে পানির স্তর হলো কত, এই 10 পর্যন্ত, 10 ঘনমিটার। তাহলে এই পানিটুকুর আয়তন কত, 10 ঘনমিটার। তাহলে আমাদের 4 শেষ, টপিক 4 শেষ। আমরা টপিক 5-এ যাব। টপিক 5-এ কি বলা হয়েছে দেখি। টপিক 5-এ বলা হয়েছে তাপমাত্রা পরিমাপ। দেখি আমাদের এই সম্পর্কে আমাদের বইয়ে কি বলা হয়েছে। তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত, যেমন টেলিভিশন অথবা রেডিওর খবরে চলিত দিনের বাতাসে তাপমাত্রা বলে দেওয়া হয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নিই, কিংবা তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। তবে এখনও সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে
নির্ণয় বা জ্বর নির্ণয় সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুলভাবে ব্যবহৃত আর কি। এখানে বলা হয়েছে যে তাপমাত্রার সাথে তাপমাত্রা শব্দটির সাথে আমরা নানাভাবে পরিচিত। যেমন আমাদের টিভিতে যখন খবর দেখায় বা তখন দেখায় যে আজকের দিনের তাপমাত্রা, আবহাওয়া সম্পর্কিত খবরে দেখায় আজকের দিনের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস এরকম দেখায়, ঠিক আছে। তাহলে আমরা তারপর আবার কারো জ্বর উঠলে ডাক্তারের কাছে নিলে ডাক্তার জ্বর মাপে, হ্যাঁ, দেখা যায় 102 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর উঠছে। তাহলে আমরা তাপমাত্রা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত নাকি। তাহলে এই তাপমাত্রা পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? থার্মোমিটারের মাধ্যমে, তারপর স্কেলের মাধ্যমে, বিভিন্ন স্কেল আছে। তারপরে আবার তাপমাত্রার একক আছে। তাপমাত্রার আন্তর্জাতিক একক জানি কি? আমরা বললাম যে এসআই একক তাপমাত্রার কেলভিন না, কেলভিন। আমাদের তাপমাত্রা এসআই একক কি? কেলভিন। এবং তারপর আমরা দৈনিক আমরা এখনো ইউজ করি, যেমন আবহাওয়া পরিমাপ করতে আমরা সেলসিয়াস ইউজ করি, এখন সেলসিয়াস এখনো ইউজ করি আমরা আবহাওয়া পরিমাপ করতে। আবার আমরা যদি আমাদের গায়ের জ্বর পরিমাপ করতে যাই, গায়ের তাপমাত্রা পরিমাপ করতে যাই, তাহলে আমরা আবার ফারেনহাইট স্কেল ইউজ করি, ঠিক আছে। এইটাই হলো তাপমাত্রা পরিমাপ। তাপমাত্রা পরিমাপ করার বিষয়ে পরবর্তী বিষয়ে একটা কাজ দেওয়া আছে। এটা হলো সিম্পল যে একটা থার্মোমিটার আছে না, ডাক্তারি থার্মোমিটার, ওগুলো দিয়ে তোমার শরীরে তাপমাত্রা মাপবা। তাহলে আমাদের এর পঞ্চমটা শেষ হলো, পঞ্চম টপিকটা শেষ হলো। তাহলে আমাদের এই আজকে 5টা টপিক শেষ করলাম। তাহলে আজকে এখানে বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ। তবে আমার একটা অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দেবা, আমাদের সাথে থাকবা। তারপরে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবা, সুন্দর একটা কমেন্ট করো, ঠিক আছে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।